মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। বিয়ের পর মাসখানেক যশোদার মনে হয়েছিল সে হয়তো স্বর্গের সিঁড়িতে পা রেখেছে। তার স্বামী মোহনের চোখে তখন শুধু ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন দ্রুতই এক দুঃস্বপ্নে পরিণত হল। বিয়ের সময় বা দাম্পত্যর শুরুর দিনগুলোতে মোহনের যে রূপ যশোদা দেখেছিল, আদতে সেটা ছিল একটা মিথ্যে মুখোশ। মোহনের ভিতরের মানুষটা ছিল একেবারে অন্য রকম, যে মানুষ বুঝত শুধু নেশা আর নোংরামি। বিয়ের পরের বছর দুর্গাপুজোর অষ্টমীতে যশোদা বাপের বাড়িতে গেছিল। বাপের বাড়ি খুব বেশি দূরে নয়, বড়বাজারে যশোদার শ্বশুর বাড়ি আর গিরিশ পার্কে বাপের বাড়ি। সেদিন ফিরতে বেশ রাত হলো যশোদার। দরজা খুলে ঘরে ঢুকতেই মদের তীব্র গন্ধে ওর গা গুলি উঠল, বমি পেতে লাগলো। ও দেখল ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মোহন, গায়ের জামা ছিঁড়ে একাকার। ভয়ে শিউরে উঠল যশোদা। কি করছো এসব? এত মদ খেয়েছো কেন? মোহন চোখ লাল করে একবার তাকালো, তারপর একটা বিকৃত হাসি হাসলো। মদ মদ খাবো না তো কি তোর শুকনো মুখ দেখবো আমি সারা রাত? হ্যাঁ, মোহনের উত্তর শুনে সভায় পিছিয়ে গেল যশোদা। স্বামী অল্প বিস্তর মদ খায় সেটা যশোদা জানত, তাতে তার কোনো আপত্তিও ছিল না কোনোদিন। কিন্তু মোহনের প্রকৃত চেহারা তখনও যশোদার অজানা। আজ প্রথম খোলস ছেড়ে বেরিয়ে এসেছে মোহন। সারা শরীর রি রি করে উঠল যশোদার। এই কেমন মুখের ভাষা! ছি ছি ছি! লোকে শুনলে কি বলবে? এই বাড়িতে তোমার দাদারাও থাকেন, ওরা কি ভাববে? ওরা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলি? কিচ্ছু না। শোন, আমি তোকে এনেছি আমার মনোরঞ্জনের জন্য, আমাকে জ্ঞান দিতে নয়। হ্যাঁ, এই প্রতিপরায়ণার সাজার ভণ্ডামিটা বন্ধ করে। আর তোর না পোষালে বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মতো অমন মেয়ে ছেলে মন পকেটে নিয়ে ঘোরে, বুঝলি? আমি ভণ্ডামি করছি না, আমি তো তোমার স্ত্রী। এই তো সবে বিয়ে হয়েছে আমাদের, বলো এভাবে চললে লোকে কি বলবে? দায়িত্ব কর্তব্য বোধ কি একেবারে লোপ পেয়েছে তোমার? মোহন হো হো করে হেসে উঠল, উঠে দাঁড়িয়ে টলতে টলতে যশোদার কাছে এগিয়ে এলো। তার চোখ জোড়া থেকে নেশালু আগুন ছিটকে বেরোচ্ছে, পুড়িয়ে দিচ্ছে যশোদার সর্বাঙ্গ। দায়িত্ব? তুই আমাকে দায়িত্ব শেখাবি? হ্যাঁ, শোন, আমার জীবন, আমি আমার জীবন নিয়ে যা খুশি করব। তুই তো একটা সামান্য সম্পত্তি, তুই শুধু আমার সম্পত্তি। আমি যা বলবো তুই মুখ বুঝে শুনবি, আর না হলে। যশোদা ভয়ে কেঁপে উঠল এবার। এসব কি বলছে মোহন? ওকে চুপ থাকতে দেখে মোহন আবার বলে উঠল, শোন শোন শোন, তোর মালাটা আমি বিক্রি করে দিয়েছি, বুঝলি? আমার তো টাকা লাগবে, আমার টাকা। এই শোনো না, বলছি একটু গয়না দে তো, আর কয়েকটা গয়না দে না, আমার একটু টাকা লাগবে, তো গয়না দে না। আমার আমার মালা বিক্রি করে দিলে কেন?
এসব ফালতু জিনিস ঘরে রেখে কি হবে? হ্যাঁ, কি হবে এসব ফালতু? এই আমার টাকার দরকার, বললাম না আমার টাকার দরকার। আমি টাকার জন্য কি আবার তোর বাপের কাছে গিয়ে হাত পাতবো নাকি রে? হ্যাঁ, হাত পাতবে কেন? হাত পাতবে কেন? তোমার তো রোজগার আছে। এবার সারা ঘর কাঁপিয়ে হেসে উঠল মোহন। পৈশাচিক হাসির সঙ্গে ডুকরে বেরিয়ে এলো মদের গন্ধ। যশোদার মনে হলো সারা ঘরটা যেন টলছে। রোজগার রোজগার রোজগার। এই শোন, আমার ব্যবসা কি তোর মতো বুদ্ধি শুদ্ধিহীনের জন্য নাকি? আমি যেখানে যাই সেখানে কত খরচ জানিস? নীলমণি মিত্র স্ট্রিট, সে কি তোর মতো শাড়ি পরা গোমরাম কোথার জায়গা নাকি? সেখানে তো কথাটা শেষ না করে মোহন যশোদাকে এক ঝটকায় ধরে ফেলল। তুই কি জানিস ওখানকার মেয়ে ছেলেগুলো তোকে 10 গোল দেবে? আর তুই তো আমার কানের কাছে খালি জ্ঞানার করিস দিন রাত, কাজের কাজ তো কিছুই পারিস না। এই হ্যাঁ, বলছি তো বিয়ের আগে তোর মা তো কিছু শেখায়নি কিভাবে স্বামীকে সুখী করতে হয়? নাকি তোর মাও কিছু জানে না? এবার মাথা গরম হয়ে উঠল যশোদার। সাময়িক বাকরুদ্ধ হয়ে গেল তার। সারা শরীর রাগে মোচড় দিচ্ছে। মাকে নিয়ে এমন নোংরা কথা বলল মোহন। রাগে ঘৃণায় যশোদার চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। চিৎকার করে সে বলল, খবরদার, আমার মাকে নিয়ে একটাও নোংরা কথা বলবে না তুমি। তোমার মতো নীচ নেশাখোর চরিত্রহীন মানুষকে সুখী করার শিক্ষা আমার মা আমাকে দেননি। ছি ছি ছি, তোমার মতো পুরুষকে সুখী করা যায় না। স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। তুমি একটা জানোয়ার তুমি। আমার গয়না বেচে দিয়েছো, এখন আমার মা বাবাকে অপমান করছো। এই, তোমার লজ্জা নেই? তোর স্বামীর কি চায় তা যদি তোর মা না শেখায়, ঠিক আছে, তার ব্যবস্থা আমি নিজেই করে নেব। যেমন তোর গয়না বেচে দিয়েছি তেমনি তোকেও আমি। তুই শুধু আমার সম্পত্তি, আর সম্পত্তির কোনো সম্মান হয় না। তোর মতো ঘরের বউ দিয়ে আমার শখ মেটে না, বুঝলি? আমার একটু মেয়ে ছেলে দরকার। সব পুঁতি পড়ে না শুধু হিসাবে, তো আমার এগুলো রাগে অপমানে কান্না পেল যশোদার। তার চোখের সামনে সাজানো সংসার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুহূর্তের মধ্যে। ওদিকে মোহন তখন গজরাচ্ছে। যশোদার চুলের মুঠি ধরে সে বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ছাড়ো বলছি, তোর মুখ না আমি আজকে। সেই থেকে শুরু হলো যশোদার নরক যাত্রা। মাস কয়েক পরের ঘটনা। বৈশাখ শুরুর এক রাত। বাইরে তখন তুমুল বৃষ্টি। খাওয়া দাওয়া শেষ করে যশোদা শুয়ে পড়েছিল। ইদানিং মোহনের সঙ্গে তার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নেহাত বাপের বাড়ি চলে গেলে বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই ফিরে যেতে পারছে না যশোদা। নয়তো কবেই এরকম লম্পট চরিত্রহীন অমানুষকে ছেড়ে চলে যেত যশোদা। একা একা শুয়ে 7-5 ভাবছিল যশোদা। হঠাৎ মোহন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। মোহনের শরীর চূড়ান্ত মাতাল, স্থির দাঁড়াতে পারছে না সে। এসব এখন যশোদার কাছে রোজকার রুটিন। তবে আজ ব্যাপারটা একটু অন্যরকম।
যশোদা দেখল নেশার চেয়ে মোহনের চোখে ভিড় করে এসেছে এক বিকৃত লালসা। আবার মদ খেয়ে বাড়ি ফিরেছ? হ্যাঁ খেয়েছি। বলেছি না তোমাকে, যেখানে মদ খাবে সেখানেই রাত কাটিয়ে ফিরবে। বেশ করেছি, খেয়েছি। এবার তোকে ঘেন্নায় কুকড়ে গেল যশোদা, চিৎকার করে বলল, খবরদার, একদম আমার কাছে ঘেসবে না। এই শোন না, তুই জানিস আমার একটা নতুন ঘর রয়েছে হাওড়ায়, একটা আস্ত ঘর। তোকে নিয়ে যাবো আমার সাথে ঘরে। হাওড়ায়? ওখানে ফুর্তি হয়। আমি আর আমার বন্ধুরা ওখানে রাত কাটাই। কচি কচি মেয়েরা আসে, তুই চ, দেখবি তোরও ভালো লাগবে। প্লিজ। ছি 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 ছি, আমি কোথাও যাব না। তোকে যেতে হবে, তোকে আমার সঙ্গে যেতে হবে। তুই দেখবি তোর মতো ভালো ঘরের বউ সেজে থাকা মেয়েদের কি অবস্থা হয় সেখানে দেখতে তুমি যাও, পাবি। তোমার যেখানে যেতে ইচ্ছে করে যাও। মোহন এক লাফে সরে এলো যশোদার কাছে, যশোদার চুলের মুঠি ধরে বিছানায় শুয়ে দিল। যাবি না? যাবি না? আমি তোকে টেনে নিয়ে যাব। তুই আমার স্ত্রী, আমি তোকে যখন খুশি যেখানে খুশি নিয়ে যেতে পারি, বুঝলি? সেদিন কোনো মতে যশোদা নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। সেই রাতে সে আর ঘরে ফেরেনি। বৈঠকখানার ঘরে দরজা বন্ধ করে কাটিয়ে দিয়েছিল সারা রাত। সে বুঝতে পারছিল এই মানুষটার সঙ্গে এক ছাদের নিচে থাকা মানে প্রতি মুহূর্তে কোনো এক অমোঘ দুর্ঘটনার সঙ্গে পাঞ্জা লড়া। অনেক ভেবেচিন্তে সেই রাতেই একটা সিদ্ধান্ত নিল যশোদা। পরের দিন সকালে সে তার জিনিসপত্র নিয়ে ফিরে এলো দয়াল মিত্র লেনে, তার বাপের বাড়িতে। যশোদার বাবা রাঘব ঠাকুর মোহনকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মোহন শোধরায়নি। উল্টে যশোদার বাপের বাড়ি চলে আসার পর এই বাড়িতে এসেও অশান্তি শুরু করলো। টাকার জন্য অপমান করতে লাগলো শ্বশুর শাশুড়িকে। আমার বউকে আটকে রেখেছেন কেন আপনারা? হ্যাঁ, ও আমার সম্পত্তি, তাকে ফেরত দিন, না হলে বাড়ির বাইরে গিয়ে আমি চিৎকার করবো, তখন সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। যশোদা পারতপক্ষে আর মোহনের সামনে যেত না। বাবার বাড়িতে থেকেও সে যেন এক গভীর খাদের ভিতরে পড়েছিল। মোহনের ছায়া সারাক্ষণ তাকে তাড়া করে ফিরত। প্রতি মুহূর্তে ভয় পেত যশোদা, মোহন হয়তো একদিন এসে তাকে টেনে নিয়ে যাবে, অথবা আরো খারাপ কিছু করবে তার সঙ্গে। তার খালি মনে হতো সে যেন কোনো স্বপ্ন দেখছে। এখনই তার ঘুম ভেঙে যাবে আর দেখবে মদের নেশায় চুর মোহন দাঁড়িয়ে আছে বিছানার পাশে। হিংস্র সাপদের মতো লক লক করছে তার জিভ। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ আপনাদের একটা অদ্ভুত খুনের কাহিনী শোনাবো। কাহিনীটি অদ্ভুত কারণ যে খুনি সে কিন্তু আদতে অপরাধী নয়। এমনকি উপযুক্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে মার্ডার চার্জও আনা যায়নি। ঘটনাটা ঘটেছিল উত্তর কলকাতায় 1989 সালে। তাহলে চলুন শুরু করা যাক। তখন ভোরের রোদ সবে দয়াল মিত্র লেনের পুরনো সেকেলে বাড়িগুলোর উঠোনে এসে পড়েছে। এই বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি রাঘব ঠাকুরের, অর্থাৎ যশোদার বাবার। অন্য দিনের তুলনায় আজ বাড়িটা একটু বেশি শান্ত, যেন আসন্ন এক মহা বিপর্যয়ের নীরব প্রস্তুতি নিচ্ছে।
দোতলার ঠাকুর ঘরে রাঘব ঠাকুর আর তার স্ত্রী মনোরমা দেবী পুজো সারছিলেন। হাজার চেষ্টা করেও ঠিকমতো মনোসংযোগ করতে পারছিলেন না দুজনে। এক অনাগত ঝামেলার কথা ভেবে দুজনেই বড্ড চিন্তিত। আজ সকালে মোহন খবর পাঠিয়েছে দুপুরে এই বাড়িতে আসবে। বেলা 11টা নাগাদ বাইরে থেকে এক বিকট আওয়াজ ভেসে এলো। সদর দরজাটা সজোরে খুলে টলতে টলতে ভেতরে ঢুকলো মোহন। পরনের পাঞ্জাবির বোতামগুলো খোলা, চুল উস্কো খুস্কো, চোখে মুখে আগের রাতের নেশার ছাপ স্পষ্ট। যশোদা, যশোদা, এ কোথায় গেল সব? আরে ঘরের একমাত্র জামাই আসবে শুনে কারো কোনো হেলদোল নেই? বাবা, আমার একটা মান সম্মান আছে তো নাকি? যশোদা! রাঘব ঠাকুর নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, সিঁড়ি বেয়ে চলে এলেন নিচে। তার চোখে বিরক্তি আর ক্লান্তি, কিন্তু মুখে এক বাধ্য ভদ্রতার হাসি। এসো বাবা, এসো। এই কি চেহারা করে এসেছো? হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। শ্বশুর মশাইয়ের পিছু পিছু সিঁড়ি ভেঙে উপরে উঠল মোহন। বসার ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। হিংস্র সাপদের মতো মেঝেতে সজোরে পা ঠুকে জানান দিল নিজের অস্তিত্ব। আপনাদের একটু ঠাকুরবাড়ির স্ট্রাকচারটা জানিয়ে রাখি, তাহলে ক্রাইমের বিভৎসতা আন্দাজ করতে আপনাদের সুবিধা হবে। এই ঠাকুরবাড়িটি 2.5 তলা। একতলায় রান্নাঘর, খাওয়ার ঘর, আরেকটা গুদাম ঘর, যেটা রাঘব ঠাকুর ভাড়া দিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীদের। দোতলায় থাকতেন রাঘব ঠাকুর, মনোরমা আর তাদের মেয়ে যশোদা। ছাদের উপর আরও একটা ঘর বানিয়েছিলেন রাঘব ঠাকুর। ওই ঘরটাতেই থাকত তাদের ছেলে প্রশান্ত। মোহন যখন ঠাকুর বাড়ি ঢুকল, প্রশান্ত তখন বাড়ি ছিল না। মোহনকে দোতলায় নিয়ে গিয়ে রাঘব জিজ্ঞেস করল, কিছু খাবে বাবা? এই চাটা কিছু? ঢং রাখুন তো, এত মিষ্টি মিষ্টি কথা বলার দরকার নেই। শুনুন শ্বশুরমশাই, সোজা কথায় আসি। আমার এক্ষুনি কিছু টাকার দরকার, অনেকগুলো কাজ বাকি আছে, একটু টাকার দরকার আমার। রাঘব ঠাকুর হতাশভাবে বললেন, টাকা? আবার টাকা? বাবা মোহন, তোমার কি একটুও লজ্জা নেই? তোমার এই নোংরা স্বভাবের জন্য আমাদের সমাজে মুখ দেখানো দায় হয়ে উঠেছে। আর তুমি কিনা সকালে উঠেই... চুপ করুন তা, চুপ করুন। আপনার নীতি জ্ঞান শুনতে আমি এখানে আসিনি। যশোদা কোথায়? ওকে ডাকুন। ও আর তোমার সামনে আসতে চায় না। কেন? কেন আসতে চায় না কেন? আমি ওর স্বামী। আপনারা ওর এই বাজে স্বভাবকে তোল্লায় দিচ্ছেন তো। আপনারা বুঝবেন, বুঝবেন, একদিন ঠিক বুঝবেন, আপনারা বুঝবেন। হ্যাঁ, ও তোমার জীবনযাপন নিয়ে বিরক্ত আর থাকতে চায় না তোমার সঙ্গে। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মোহন। এই, আমার জীবন আমি বুঝবো। আমি যেখানে খুশি যাব, নীলমণি মিত্র স্ট্রিট, হাওড়া, যেখানে আমার মন চাইবে আমি সেখানে যাব। আমি আপনাকে কৈফিয়ত দিতে আসিনি, বুঝলেন তো? আমার টাকার দরকার। ছাড়ুন ছাড়ুন, টাকা ছাড়ুন, আমার টাকাটা দিন, নয়তো সারা পাড়ায় বলে দেবো আপনাদের মেয়ে চরিত্রহীন। রাঘব ঠাকুর থমকে গেলেন জামাইয়ের এই হুমকি শুনে। কত টাকা লাগবে তোমার? বেশি না, বেশি না, এই 1010 দিন আপাতত। আমার একটা বড় দেনা শোধ করতে হয়, তো একটু টাকাটার দরকার আছে। ভগবান, 10,000? তুমি কি বলছো বাবা? এত টাকা আমি পাবো কোথায়? আমার ব্যবসা কেমন চলছে তা তো জানো। ওসব সাধু কথা ছাড়ুন তো, যা আছে দিন, না হলে শুনুন আমি নিজেই কোথায় আছে খুঁজে নেবো। আর আপনি জানেন তো, আমি খুঁজতে শুরু করলে কিন্তু কিচ্ছু বাদ রাখবো না, যা লোক আমার সব বের করে। মোহন সজোরে চাপড় মারল পাশের টেবিলে।
বাপমা মরার পর থেকে আর কাউকেই কোনোদিন সম্মান করতে শেখেনি সে। তাছাড়া মাতাল অবস্থায় কে শ্বশুর আর কে গুরুজন সে জ্ঞানও তার থাকে না। রাঘব ঠাকুর বুঝলেন আর কথা বাড়িয়ে লাভ নেই, শুধু অশান্তি বাড়বে। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, এই না। তিনি আলমারি খুলে একরাশ টাকা মোহনের হাতে তুলে দিলেন। এই তো সোনার লোক। মোহন টাকাটা মুঠোয় ভরে নিল। তার চোখে এক পৈশাচিক ঔদ্ধত্য খেলা করছে। সে টাকাটা পাঞ্জাবির পকেটে ভরে একটা হাই তুলল। এই যে শ্বশুরমশাই, আমার খিদে পেয়েছে, আজকে দুপুরে আমি এখানে খাবো। চুপ করে রইলেন রাঘব ঠাকুর। মনোরমা দেবী চোখে আঁচল চেপে রাঘবের দিকে তাকালেন। তিনিও কোনো কথা বললেন না। যশোদার জন্য তাদের বুকের ভেতরটা মুচড়ে উঠছিল। কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হলো। আগেই বলেছি ঠাকুরবাড়ির খাবার ঘর একতলাতে। সেখানে মেঝেতে মাদুর পেতে রাঘব আর মোহন খেতে বসল। মনোরমা দেবী পরিবেশন করতে লাগলেন। যশোদা যদিও নিচে এলো না। মোহন খেতে খেতেও যা তা অপমান করতে লাগলো সবাইকে। খাবারের খুঁত ধরল, রাঘবের ব্যবসার খুঁত ধরল। রাঘব ঠাকুর চুপচাপ বসে সব শুনলেন। এখন তার শুধু একটাই কাজ, এই জামাইকে খাইয়ে বাড়ি থেকে বিদায় করা। দুপুরের খাবার শেষ হতে বেলা 2টো বাজল। এসো ওপরে এসো, একটু বিশ্রাম কর। একটু জিরোবো, কাল রাত থেকে শরীরটা ভালো চলছে না আমার। এত দৌড়দৌড়ি করলে আর কি হবে? বাইরে বেশ রোদ পড়েছে দেখছি। তাহলে তোমার বিছানা করতে বলি? না না না, আপনাদের ওই গুমোট ঘরে আমার শ্বাস কেমন বন্ধ হয়ে আসে। আমি এই বারান্দায় চেয়ারে একটু বসবো, একটু রোদ পোয়াবো এখানে বসে। রাঘব ঠাকুর আর কথা বাড়ালেন না। রোদ পোহানোর নাম করে মোহন যদি একটু শান্ত থাকে তাতে তার কোনো আপত্তি নেই। বরং তিনি দ্রুত দোতলায় নিজের ঘরে গেলেন বিশ্রাম নিতে। মনোরমা দেবীও চলে গেলেন। যশোদা তখন দোতলার ঘরে দরজা বন্ধ করে শুয়েছিল। সে অনেক আগেই টের পেয়েছিল যে মোহন এসেছে, যদিও মোহনের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। মোহন ধীর পায়ে গিয়ে একতলার বারান্দায় রাখা কাঠের চেয়ারটিতে বসল। নরম রোদ তার মাতাল শরীরটাকে যেন আরো ঝিমিয়ে দিল। সে আরাম করে হেলান দিল চেয়ারে। আলতো ঘুমে তার চোখ বুজে এলো। আর ঠিক তখনই দয়াল মিত্র লেনের বাড়িটার ভিতর নেমে এলো এক নীরব নৃশংসতা। কিছুক্ষণের মধ্যেই রক্ত ভেজা এক বিভৎস দৃশ্যের জন্ম হলো ঠাকুর বাড়ির বারান্দায়। দয়াল মিত্র লেনের পুরনো বাড়িটার চারিদিকে অজস্র ঘিঞ্জি গলি। এই গলিগুলোরই এক পাশে ছিল প্রশান্তর এক বন্ধুর ছাপাখানার পুরনো গোডাউন। ওই গোডাউনে প্রায়ই আড্ডা দিত প্রশান্ত। ঠাকুর পরিবারের আর্থিক অবস্থা ভালো হলেও আচারে বিচারে তারা ছিল ভীষণ রক্ষণশীল। যাতে তারা উত্তর ভারতীয় উচ্চ বর্ণ, সেই হিসেবে তাদের ছেলের বিয়ে হবে তাদেরই মতো কোনো উচ্চবংশীয় পরিবারে, এমনটাই ইচ্ছে রাখতেন রাঘব আর মনোরমা। কিন্তু আদতে ঘটল ঠিক তার উল্টো। প্রশান্ত প্রেমে পড়ে গেল। শিউলি মেয়েটা কাছাকাছি একটা বস্তিতে থাকত, বাঙালি মেয়ে। বাবা টিনের কারখানায় কাজ করতেন, এখন অসুস্থ, তাই শিউলিকেই সেলাইয়ের কাজ করে সামান্য কিছু আয় করতে হয়। শিউলি আর প্রশান্তর প্রথম দেখা হয়েছিল গোডাউনের পাশেই একটা গলিতে। প্রশান্ত সিগারেট কিনতে যাচ্ছিল আর শিউলি সেলাইয়ের কাজ শেষ করে
বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছিল। প্রশান্তর চোখ আটকে গিয়েছিল শিউলির বিষণ্ণ শান্ত চেহারার দিকে। সেদিন প্রশান্ত শিউলিকে কিছু বলতে পারেনি, শুধু তাকিয়েছিল। এরপর সে প্রায় রোজই ওই গলিতে শিউলির জন্য অপেক্ষা করত। অবশেষে একদিন সাহস করে সে ডাকলো শিউলিকে। শুনছেন, আপনি আপনি এখানে রোজ আসেন? হ্যাঁ, কাজে যাই। আপনার বাড়িতে কে কে আছেন? বাবা মা আছেন। কেন বলুন তো? না না, কিছু না। শিউলি দ্রুত চলে গিয়েছিল সেদিন, কিন্তু প্রশান্ত হার মানেনি। পরের দিন সে আবার গিয়ে কথা বলল শিউলির সঙ্গে। শিউলি আর প্রশান্তর প্রেম শুরু হতে খুব বেশি সময় লাগলো না। দুজনেই দুজনকে পছন্দ করে ফেলেছিল। প্রশান্তর পরিবারের গোড়ামির ব্যাপারে শিউলি সব জানত। একদিন সে জিজ্ঞেস করলো, প্রশান্ত, এই সম্পর্ক কতদিন লুকোবো? তোমার বাবা মা কি কোনোদিন আমাকে মেনে নেবে না? মেনে নিতে হবে। আমি আমাদের ব্যবসা দেখি, আমি টাকা রোজগার করি। আমার সিদ্ধান্তের ওপর কারুর কিচ্ছু বলার থাকবে না। আর যদি আপত্তি থাকেও, আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে যাব। আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না শিউলি। কিন্তু তোমার বাড়ির মান সম্মান? ও তো মান সম্মান আমি বুঝি না, ভালোবাসা বুঝি। আমার দিদির জীবনে কত অশান্তি রোজ দেখতে পাচ্ছি। জামাইবাবু ওকে কত কষ্ট দেয় তুমি জানো না তো? আমি আরেকটা অশান্তির সম্পর্ক নিজের জীবনে চাই না। এই গভীর ভালোবাসার মধ্যেও শিউলির ভয়টা যেন কাটত না। তার মনে হতো এই সুখ হয়তো ক্ষণস্থায়ী। আর সেই ভয়টা সত্যি করতে একদিন শিউলির সামনে উদয় হলো মোহন। মোহন অনেকদিন ধরেই শিউলিকে লক্ষ্য করছিল। মেয়েটার সঙ্গে বড্ড বেশি মাখামাখি করে প্রশান্ত। প্রশান্ত যদি করতে পারে, তাহলে সে কেন পারবে না? মেয়েটা বাঙালি, আর বাঙালি মেয়েদের ব্যাপারে এমনিতেও মোহনের একটু দুর্বলতা ছিল। সেদিন দুপুরে যখন শিউলি কাজ সেরে ফিরছিল, তখন মোহন তার পথ আটকালো। শিউলি মোহনকে চিনত না। এই যে তুমি তুমি প্রশান্তর সঙ্গে এত ঘোরাঘুরি করো কেন? হ্যাঁ, অচেনা একজনের মুখে আচমকা প্রশান্তর নাম শুনে চমকে উঠল শিউলি। ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে সে বলল, আপনি আপনি কে? আমি আমি প্রশান্তর দাদা। এই শোনো, তোমার আর প্রশান্তের এই নোংরা সম্পর্কের কথা আমাদের বাড়িতে আর তোমার বাবার কানে পৌঁছতে আমার 1 মিনিটও লাগবে না। দয়া করে এমন করবেন না, আমরা তো কারোর ক্ষতি করিনি। ক্ষতি করনি? তোমরা আমাদের বংশের মান ডোবাচ্ছ। একটা ছোট জাতের মেয়ে কেন ঠাকুর বাড়ির ছেলেকে ফাঁসিয়েছ তা আমি বুঝি না, ভেবেছ? আমার বাবা মা জানলে কি হবে একবার ভেবে দেখেছ? মোহনের এই কথাগুলো শুনে শিউলির বুক কেঁপে উঠল। সে কেঁদে ফেলল। দোহাই আপনার, এমনটা করবেন না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি তো চাই তোমাদের প্রেমটা টিকে থাকুক, কিন্তু আমার একটা কথা তোমাকে শুনতে হবে। তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? এই যেমন বিশেষ কিছু না, আমার একটা ঘর আছে হাওড়ায়, একটা আড্ডার ঠেক আর কি। খুব ফুর্তি হয় ওখানে খুব। তুমি যদি একদিন সেখানে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে একটু রাত কাটাও আর কি, তাহলেই সব মিটে যাবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার প্রেমের কথা কেউ কোনোদিন জানতে পারবে না। এসব এসব কি বলছেন আপনি? এখন চিৎকার করবে না। আশেপাশের লোক জানতে পারলে তোমারই বদনাম হবে। চিৎকার করবে না, এখন যাও যাও। তোমাকে আমি হাতে 2 দিন সময় দিলাম।
যদি রাজি না হও তাহলে কিন্তু কথাটা আর শেষ করল না মোহন, গট গট করে হেঁটে চলে গেল। মোহন চলে যাওয়ার পর শিউলি স্থির থাকতে পারেনি। সেদিন রাতে আর তার ঘুম আসেনি। এই নোংরা লোকটা তার জীবনের একমাত্র আশা প্রশান্তর ভালোবাসাকে শেষ করে দেবে, এই ভয়ে সে শিউরে উঠছিল বারবার। তাছাড়া এই লোকটা তো প্রশান্তর দাদা। বিয়ের পর যখন ও বাড়িতে সে যাবে, এই লোকটাও তো থাকবে সেখানে। হাজার একটা চিন্তা খেলে যাচ্ছিল শিউলির মাথায়। আচ্ছা, প্রশান্তও কি ওরকম? না মানে যার দাদা এরকম, বলা তো যায় না। তাহলে কি আমার প্রশান্তকে চিনতে ভুল হলো? প্রশান্তর সঙ্গে কথা বলতে হবে আমায়, এক্ষুনি। মাথাটা দপ দপ করছিল শিউলির। প্রশান্তর সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। পরদিন সকালেই ও প্রশান্তর বন্ধুর গোডাউনের সামনে গিয়ে হাজির হলো। প্রশান্ত গোডাউনে বসেই টুকটাক কিছু হিসেব দেখছিল। শিউলিকে দেখেই সে অবাক হয়ে গেল। শিউলি, কি ব্যাপার এত সকালে? কি কিছু হয়েছে? না না, এমনিই এলাম। বাবা, তাই নাকি? আমাকে না দেখে যে আর থাকতে পারছো না? ঠিক আছে ঠিক আছে, একটু বসো বসো। আমি 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 হিসেবগুলো একবার মিলিয়ে নিই, তারপর আমরা বেরোবো, ঠিক আছে? একটা চেয়ারে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল শিউলি। সামনের টেবিলের উপর ঝুঁকে এক মনে হিসেব দেখছে প্রশান্ত। সেদিন তোমার দাদার সঙ্গে দেখা হলো। আমার দাদা? আমার তো কোনো দাদা নেই। চমকে উঠল শিউলি প্রশান্তর কথা শুনে। দাদা নেই? তাহলে ওই লোকটাকে নাকি প্রশান্ত মিথ্যে বলছে? মানে দাদা নেই তোমার? না, আমার তো শুধু দিদি আছে একজন। দাদা থাকলে তো তোমাকে তার কথা বলতাম। তাহলে সেদিন যে আমার সঙ্গে কথা বললো, নিজেকে তোমার দাদা বলে পরিচয় দিল, সে কে? হিসেব সরিয়ে রেখে শিউলির দিকে তাকালো প্রশান্ত। সন্দিহান গলায় এসে জিজ্ঞেস করলো, কে বলো তো? দেখতে কেমন? বেশ লম্বা চওড়া চেহারা, বাবরি চুল আছে, দেখে তো মনে হয় সারাক্ষণ মদ খায়। ওটি আমার গুণধর জামাই বাবু, একটা জলজ্যান্ত পিশাচ জানোয়ার। ও তোমাকেও বিরক্ত করেছে? হ্যাঁ, কি বলছিল তোমাকে? ও নিজেকে তোমার দাদা পরিচয় দিল আর বলল তুমি নাকি ওর ছোট ভাই। ও আমার দাদা নয় শিউলি, ও আমার দিদি যশোদার স্বামী, আমার জামাই বাবু মোহন। ও কিন্তু বলছিল আমাদের প্রেমের ব্যাপারে তোমার বাড়িতে জানিয়ে দেবে, যদি না কি? কিভাবে কথাটা বলবে কিছুতেই বুঝতে পারছিল না শিউলি। কোনোভাবেই শব্দগুলো উচ্চারণও করতে পারছে না সে। যদি না আমি ওর সঙ্গে এক রাত কাটাই। কোনো ক্রমে কথাগুলো বলে কাঁদতে শুরু করলো শিউলি। প্রশান্ত কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইল। তার দৃষ্টি ঘোলাটে হয়ে উঠল। দ্রুত রাগ জমতে লাগলো তার সারা শরীরে। এত বড় সাহস মোহনের! শেষ পর্যন্ত শিউলিকে! ছি ছি ছি! ও তোমাকে চিনলো কেমন করে? আমি জানি না, তবে ওর কথা শুনে মনে হলো ও অনেকদিন ধরেই আমাদের ফলো করছে। প্রশান্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল শিউলির দিকে। ওর কাঁধে হাত রেখে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এবার বাড়িতে সব জানিয়ে দেবো। যেভাবে হোক বাবা মাকে আমি রাজি করাবো। আর ওই শুয়োরের বাচ্চাকেও কিভাবে টাইট দিতে হয় আমি দেখছি। শোনো, ও কিন্তু বলেছে দুদিন পর আবার আমার সঙ্গে দেখা করবে। ও আমার উত্তর জানতে চেয়েছে। ভয় পেও না। ওই দিন আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আমি জানি ওটা মোহন, তাও একবার নিশ্চিত হতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। দুদিন পর সন্ধ্যায়
শিউলি টিউশন পড়িয়ে ফিরছিল। সেলাই শেখানোর পাশাপাশি একটা টিউশন ধরেছে শিউলি মাস 2 হলো। এই রাস্তাতেই মোহনের সঙ্গে দেখা হবে ওর, সেরকমটাই তো বলেছিল মোহন। শিউলির থেকে 100 মিটার পিছনে আরেকটা মানুষও হাঁটছে, মুখে মাফলার মোড়ানো। দূর থেকে তাকালে মানুষটার আসল চেহারা বোঝা যায় না, শুধু শিউলি জানে মাফলারের আড়ালে যে চেহারাটা রয়েছে সেটা তার একান্ত চেনা। 5 মিনিটের মধ্যে মোহন শিউলির সামনে এসে দাঁড়ালো। শিউলির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেও সে প্রশান্তর কথা মনে করে নিজেকে সামলে নিল। কি খবর? রাজি তো নাকি বাড়িতে বলে দেবো? আমি পারবো না, আপনি যা করার করুন। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই করবো আমি। আচ্ছা, পরে কিন্তু আমাকে তুমি দোষ দেবে না। আমি চেয়েছিলাম তোমাদের প্রেমটা টিকে থাকুক, তুমিই চাইলে না। মোহন চলে যাওয়ার পর প্রশান্ত এসে দাঁড়ালো শিউলির পাশে। তার চোখে রাগ টকবক করে ফুটছে। সে কোনো কথা বলতে পারল না, খালি মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে হারামজাদার গলাটা টিপে ধরবে, ও শেষ করে দেবে সমস্ত ঝামেলা। ধীর গলায় ও শিউলিকে বলল, তুমি তুই তুই চিন্তা করো না শিউলি, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লোকটা একটা জানোয়ার প্রশান্ত, ওরকম নির্লজ্জ বেহায়া মানুষ আমি আগে দেখিনি। আমিও না। চলো চলো, ঘাট থেকে ঘুরে আসি। আমার মাথা কাজ করছে না। শোনো, তুমি কিন্তু চিন্তা করো না, কিছু হবে না। দেখো, কিচ্ছু হবে না। আমি জানি কিচ্ছু হবে না। ভাবছি কাল পরশু বাড়িতে তোমার কথা বলে দেবো, কিন্তু কিন্তু বাবা রাজি না হলে হবে। তাতে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না শিউলি। ঘন হয়ে উঠল শিউলির নিঃশ্বাস। বড় কষ্ট হচ্ছে তার। একসঙ্গে অনেকগুলো অনুভূতি দলা পাকিয়ে জমা হচ্ছে কণ্ঠনালী জুড়ে। শক্ত করে প্রশান্তর হাতটা চেপে ধরল শিউলি, বলল, আমিও থাকতে পারবো না প্রশান্ত। তখনও গিরিশ পার্ক থানা হয়নি। দয়াল মিত্র লেন জোড়াসাঁকো থানার আন্ডারেই পড়ত। খবর গেল জোড়াসাঁকো থানায়। পারুল বোরা হত্যাকাণ্ডের ইনভেস্টিগেটিং অফিসার সুব্রত নাগ, মনে আছে তো আপনাদের? এই কেসেরও ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সুব্রত নাগ। তিনি তখন জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর। মোহনের নিথর দেহটি তখন দয়াল মিত্র লেনের বাড়ির একতলায় পড়ে আছে। চারিদিকে রক্তের স্রোত, মেঝে লাল হয়ে আছে, চেয়ারের গায়ে রক্তের ছিটে লেগেছে। জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর সুব্রত নাগ এবং লালবাজারের হোমিসাইড শাখার দোর্দণ্ড প্রতাপ ওসি সুজিত সান্যাল ঘটনাস্থলে পৌঁছলেন। একতলার বারান্দার একটা চেয়ারে মরে পড়ে আছে মোহন। ধারালো কোনো ব্লেড দিয়ে গলাটা আড়াআড়ি কেটে ফেলা হয়েছে। রক্তে থই থই করছে সারা শরীর। সুব্রত নাগ ঘরের কোণে দাঁড়িয়ে সব কিছু খুঁটিয়ে দেখছিলেন। ধস্তাধস্তির বড় কোনো চিহ্ন কোথাও নেই। মৃত্যু এসেছে হঠাৎ করে, মোহনও বুঝতে পারেনি। সুজিত সান্যাল সুব্রতকে জিজ্ঞেস করলেন, নাগ, কি বুঝছো? সুব্রত নাগ নিচু গলায় বললেন, স্যার, এই ঘাতক কিন্তু সাংঘাতিক ঠান্ডা মাথায় কাজটা করেছে। এ তো রিভেঞ্জ স্টোরি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। নয়তো এমন দিনে দুপুরে এভাবে খুন কেউ কেন করবে? আর চেনা জানা লোকই কাজটা করেছে স্যার। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে দেখো, কিছু জানতে পারা যায় কিনা। একে একে বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন সুব্রত। প্রথমেই ডাক পড়ল বাড়ির কর্তা রাঘব ঠাকুরের। মোহন আপনার জামাই, তাই তো? আগে হ্যাঁ স্যার। তো ও এই বাড়িতেই থাকতো? না স্যার,
সকালেই এসেছিল। আর আপনার মেয়ে? আমার মেয়ে আমাদের সঙ্গেই থাকতো। ওদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। কেন? আমার জামাইয়ের চরিত্র খুব খারাপ স্যার। আমার মেয়ে যশোদাকে খুব মারধর করত, অন্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতো। তাই যশোদা আমাদের সঙ্গেই থাকতো। তো এত কিছুর পরেও আপনারা মোহনকে ঢুকতে দিতেন কেন বাড়িতে? কি করব স্যার, হাজার হোক জামাই মানুষ, একেবারে তো না করে দিতে পারি না। তো মোহন আজ সকালে এসেছিল, তাই তো? হ্যাঁ স্যার, রোজ আসতো না, কিন্তু মাঝে মাঝে আসতো। আজ সকালে এসেছিল। কটার দিকে? এই ধরুন এই সকাল 11টা হবে। আসার পর কি কি হলো একটু বিস্তারিত বলুন। সকালের দিকে আমরা তো সবাই দোতলায় ছিলাম। ও এসে ওই নিচের বৈঠকখানায় বসলো। তারপর সবাই মিলে একসঙ্গেই দুপুরে খাবার খেলাম। সবাই বলতে? আমি, আমার স্ত্রী আর মোহন। যশোদা ওপরেই ছিল। ও তো আজকাল পারতপক্ষে মোহনের সামনে আসতেই চাইতো না। আমার ছেলে তখন বাইরে ছিল স্যার। ও সকাল থেকেই বাইরে, এখনো বাড়ি ফেরেনি। তো খাওয়া দাওয়া মেটার পর কি করলেন? খাওয়া শেষ করে ওই বেলা 2টো নাগাদ সবার উপরে যার যার ঘরে চলে গেলাম। রোদের বেশ তেজ ছিল তখন। ও বলল, বাবা আমি নিচে বারান্দায় বসবো, রোদ পোহাবো। তারপর? আমি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বেলা প্রায় 4:30 হবে। আমি দোকানে যাব বলে বেরোলাম। তখনই নিচে নামলেন? হ্যাঁ স্যার, সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের দিকটায় তাকালাম। রোদ পোহানোর জন্য মোহন একটা কাঠের চেয়ারে বসেছিল। তো ওকে কি অবস্থায় দেখলেন? প্রথমটায় ঠিক বুঝতে পারিনি স্যার, ভাবলাম বোধহয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওর মাথাটা কাত হয়েছিল আর চেয়ারের নিচে রক্তের ধারা, মেঝেটা ভেসে যাচ্ছিল রক্তে। দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না স্যার। কোনো রকমে উঠে আমার স্ত্রীকে বললাম গিয়ে। তারপর আমরা দুজনেই নিচে এলাম। তারপর আমরা পুলিশে খবর দিলাম। তো আপনার মেয়ে যশোদা কি তখন নিচে এসেছিল? না স্যার, ও তখনও ওপরেই ছিল। ওর মা মোহনকে দেখে ভয় চিৎকার করে ফেলেছিল, তখন যশোদা নিচে নেমে আসে। আচ্ছা, আপনি যখন নিচে নামলেন তখন কোনো অপরিচিত লোককে কি বাড়ির আশেপাশে দেখেছিলেন, বা এমন কেউ যে দ্রুত বেরিয়ে গেল? না স্যার, সেরকম তো কিছুই দেখিনি। আচ্ছা, মোহনের কি কোনো টাকা পয়সা বা দামি জিনিস খোয়া গেছে বলে মনে হয়? সেটা তো ঠিক বলতে পারবো না স্যার। ওর পকেটে কি ছিল না ছিল তা তো দেখিনি। তবে আমি ওকে 10,000 টাকা দিয়েছিলাম আজ সকালেই। ও পাঞ্জাবির পকেটে রেখেছিল। এই পকেটটা চেক করো তো। সুব্রত ইশারায় একজন কনস্টেবলকে বললেন মোহনের পকেট চেক করার জন্য। কিছুক্ষণ পর কনস্টেবল এক বান্ডেল নোট এনে রাখল সুব্রতর সামনে। দেখি। এই টাকাগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপাতত আপনি যান, আমি বাকিদের সঙ্গে কথা বলবো। আপনি একটু যশোদাকে ডেকে দিন। সুব্রত নাগ একতলার বৈঠকখানায় বসে সবাইকে জেরা করছিলেন। ওসি সুজিত সান্যাল পাশের সোফায় বসে সবটা শুনছিলেন আর মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করছিলেন। যশোদা ঘরের বাইরে দাঁড়িয়েছিল। রাঘববাবু মৃদু স্বরে যশোদাকে ডাকলেন। কিছুক্ষণ পর ঘরের ভেতরে প্রবেশ করল যশোদা। শাড়ির আঁচলটা তার মাথায় ঘোমটার মতো নেমে এসেছে। সুব্রত যে সোফায় বসেছিল সেদিকে একবার তাকিয়ে চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল সে। তার চোখ দুটো ফোলা, কিন্তু জল নেই। সুব্রত নাগ অত্যন্ত নম্র সুরে বললেন, আপনি বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। যশোদা ইতস্তত করে চেয়ারে বসল। মোহন আপনার স্বামী, তাই তো? আলতো করে উপর নিচে ঘাড় নাড়ল যশোদা। আচ্ছা, আপনার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল?
প্রশ্নটার উত্তর দিতে গিয়ে যশোদার গলা কাঁপছিল, কিন্তু একবার কথা বলা শুরু করার পর সে যেন নিজের ভেতরে জমে থাকা কষ্টকে বাইরে বের করে দিতে চাইল। কেমন আবার নরকের মতো। বিয়ের পর কয়েকটা দিন শুধু শান্তিতে ছিলাম, তারপর সব শেষ। শুধু অশান্তি আর মারধর, কোনোদিনও ভালো ব্যবহার দেখিনি। আচ্ছা, কি নিয়ে অশান্তি হতো? ওর চরিত্র ভালো ছিল না স্যার। প্রতি রাতে মদ খেয়ে বাড়ি ফিরত। আমি বাধা দিলেই মারতো। একবার আমার হাত ভেঙে দিয়েছিল। আমার গয়নাগুলো জোর করে বিক্রি করে দিত। আমার বাবা ওকে 1000 বার বুঝিয়েছিলেন, কিন্তু ও শোধরায়নি। 3 বছর আগে তাই আমি বাধ্য হয়ে এই বাড়িতে চলে আসি। আমার পক্ষে আর ওর সঙ্গে থাকা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও পিছু ছাড়েনি। এখানে এসে ও অশান্তি করত। আচ্ছা, আপনার বাবা বললেন মোহনের সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক ছিল, বিষয়টা কি সত্যি? যশোদা চোখের জল আটকাতে পারল না, কান্না ভেজা চোখে বলল, আমি এসব কাউকে বলতে পারতাম না স্যার, খুব লজ্জা পেতাম। ও সোনাগাছি যেত স্যার। নীলমণি মিত্র স্ট্রিটে ওর এক বাঁধা মেয়ে ছিল, সেখানে প্রায় দিনই রাত কাটাতো। আমার বিয়ের বছর খানেকের মধ্যেই আমি এসব জানতে পারি। ও আমাকে বলতো আমার থেকে সে নাকি অনেক ভালো। একবার তো জোর করে আমাকেও সেখানে নিয়ে যেতে চেয়েছিল। আচ্ছা, আর কিছু, মানে অন্য কোনো জায়গা বা অন্য কোনো সম্পর্কের কথা কি আপনি জানতেন? যশোদা আঁচল দিয়ে চোখ মুছল। হাওড়ায় ওর একটা ঘর ভাড়া নেওয়া ছিল। মাঝে মধ্যে সেখানে গিয়ে ভর্তি করত। আমার সব বান্ধবীরা বলতো মোহনের চরিত্র নষ্ট হয়ে গেছে, ওর সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবনটা নষ্ট করো না। কিন্তু 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 কি করব বলুন তো স্যার? মা বলতো তোমার বাবার একটা মান সম্মান আছে, বিয়ে যখন হয়েছে মুখ বুঝে সহ্য করো, দেখবে কদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু কিচ্ছুটি ঠিক হয়নি স্যার। হাওড়ার সেই ঘরটা কোথায় জানতেন কি? না স্যার, শুধু জানতাম হাওড়ায় এক বন্ধুর সাথে নাকি ব্যবসা করবে বলে ঘরটা নিয়েছিল, কিন্তু পরে জানতে পারি ওখানেও মেয়েদের নিয়ে যেত। ওই ঘরে ওর আর ওর বন্ধুরা সারা রাত ফুর্তি করত। সুব্রত নাগ বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। যশোদার ভেতরের যন্ত্রণাটা তার মুখের রেখায় স্পষ্ট দেখা যাচ্ছিল। আচ্ছা, খুনের দিন সকালে মোহন এখানে এসেছিল? হ্যাঁ, সকাল 11টা নাগাদ। আমি উপরেই ছিলাম, আমি ওর সামনে যেতে চাইতাম না, আমার ঘেন্না লাগতো। তাই ওর আওয়াজ শুনে আমি দরজা বন্ধ করে বসেছিলাম। দুপুরে খাবার খেয়ে মোহন নিচে বারান্দায় বসেছিল, আপনি কি একবারও নিচে নেমেছিলেন? যশোদা মাথা নাড়ল। না স্যার, আমি নিজের ঘরেই শুয়েছিলাম। বেলা প্রায় 4:30 নাগাদ মায়ের চিৎকার শুনে নিচে নামি আমি। ঠিক আছে, আপনি এখন যান, পরে যদি প্রয়োজন হয় আবার ডাকবো। যশোদা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একবারও সুব্রত নাগের দিকে না তাকিয়ে ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল সে। সুব্রত, এবার একবার মনোরমা দেবীকে ডেকে নাও। জোড়াসাঁকো থানার একজন কনস্টেবল গিয়ে রাঘব ঠাকুরের স্ত্রী মনোরমাকে ডেকে আনলেন। মনোরমা দেবী চোখে আঁচল চেপে কাঁদছিলেন। তিনি চেয়ারে বসার পরেও মাঝে মধ্যেই ফুঁপিয়ে উঠছিলেন। জিজ্ঞাসাবাদ শেষ হতে মিনিট 10 লাগল। মোহন যে তাদের বাড়িতে অশান্তি করত, মেয়েকে মারধর করত, এই সমস্ত কথা মনোরমা দেবীও বললেন, যা তার স্বামী এবং মেয়ে আগেই জানিয়েছেন। তবে তিনি জানালেন খুনের দিন দুপুরে বা বিকেলে তিনি সন্দেহজনক কিছুই দেখেননি।
পুরোটা সময় দোতলায় তার নিজের ঘরেই ছিলেন। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে মোহনের বাড়িতেও। একটু আগেই মোহনের দাদা মহেন্দ্র এসে পৌঁছেছেন ঠাকুর বাড়িতে। তাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালেন সুব্রত। আপনি মহেন্দ্র, মোহনের দাদা? হ্যাঁ স্যার, এইমাত্র খবর পেলাম। এসব কি হয়ে গেল স্যার? আচ্ছা, আপনি কি জানতেন মোহন আজ এখানে আসবে? না স্যার, আমি দোকানে ছিলাম। ও এদিকে এলে সাধারণত আমাদের জানাতো না। তা আপনার ভাইয়ের চরিত্র কেমন ছিল? কেমন আর বলবো স্যার, ও ছিল আমাদের বংশের মানে কলঙ্ক। কোনো কাজ করতো না, শুধু টাকার জন্য ঝামেলা করতো। ওর জন্য সমাজে মুখ দেখানো দায় ছিল। আর যশোদার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? খুব খারাপ স্যার। এই যশোদা খুব ভালো মেয়ে, কিন্তু মোহন ওকে শান্তিতে থাকতে দেয়নি। ওর গয়না পর্যন্ত জোর করে বেঁচে দিয়েছিল। ওর কি কোনো শত্রু ছিল? হাজারটা স্যার। ও ওই নীলমণি মিত্র স্ট্রিটে পড়ে থাকতো। এই জুয়া খেলার নেশা ছিল, অনেকের কাছে টাকা ধার করতো। ব্যবসায়িক শত্রুও ছিল। আপনাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল না স্যার। ও শুধু আমাদের লটারির ব্যবসা থেকে এই শেয়ারের টাকা চাইতো, কাজ করতো না। ওকে নিয়ে আমরা সবাই বিরক্ত ছিলাম। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি পরে আপনাদের বাড়িতে যাব বাকিদের সঙ্গে কথা বলতে। আপনি একটা কাজ করুন, আপনাদের বাড়ির ল্যান্ডলাইন নম্বরটা আমাকে দিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে সুব্রত নাগ এবং সুজিত সান্যাল যখন বৈঠকখানা থেকে বারান্দায় বেরোলেন, ঠিক তখনই রাঘব ঠাকুরের ছেলে প্রশান্ত বাড়িতে ঢুকল। প্রশান্তর বয়স বছর 22-23, ছিপছিপে রোগা চেহারা। এর মধ্যে বাড়িতে যে এক মহা হুলস্থুল হয়ে গেছে তা সে কিছুই জানত না। দরজা ঠেলে ভেতরের উঠোনে ঢুকে সে দেখল বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল প্রশান্ত। ততক্ষণে মোহনের লাশ মর্গে নিয়ে গেছে পুলিশের একটা টিম। প্রশান্ত রাঘব ঠাকুরকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? প্রশান্তকে দেখে রাঘব ঠাকুরের চোখ জলে ভরে উঠল। তিনি ধরা গলায় বললেন, প্রশান্ত, তুই এসেছিস? মোহন খুন হয়েছে। হ্যাঁ, কি বলছো এসব? চমকে উঠল প্রশান্ত। কে কে খুন করেছে? তা জানি না বাবা। সুব্রত নাগ এতক্ষণে প্রশান্তর দিকে এগিয়ে এলেন। তার তীক্ষ্ণ নজর প্রশান্ত নিরুত্তাপ মুখের উপর নিবদ্ধ। শান্ত অথচ কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি প্রশান্ত, এই বাড়ির ছেলে। ও, তুমি প্রশান্ত। এতক্ষণ কোথায় ছিলে? প্রশান্ত বুক পকেট থেকে একটা ভাঁজ করা সিনেমার টিকিট বের করল। সুব্রতর প্রশ্নের উত্তর না দিয়ে আগে টিকিটটা এগিয়ে দিল তার দিকে। আমি আর আমার এক বন্ধু সিনেমা দেখতে গেছিলাম স্যার। এই দেখুন টিকিট। সুব্রত নাগ টিকিটটা হাতে নিলেন। গ্রেস সিনেমা হলের টিকিট। কাগজটা সামান্য খসখসে। তা কখন গেছিলে? দুপুর 2টোর শোতে স্যার, গ্রেস সিনেমায়। বেশ, ঠিক আছে। সুব্রত নাগ টিকিটটা উল্টে পাল্টে দেখলেন। তারপর সুজিত সান্যালের দিকে তাকিয়ে মৃদু স্বরে সুব্রত বললেন, স্যার, একবার আমার সঙ্গে আসুন স্যার। বারান্দার একটা নির্জন কোণে গিয়ে সুব্রত সুজিতকে বললেন, আমি টিকিটটা সিজ করতে চাই স্যার। কেন? সেটা আবার টিকিট সিজ করার কি দরকার? এটা কি এমন ইম্পর্টেন্ট প্রমাণ যে এর পিছনে সময় নষ্ট করবে নাগ? একটা সামান্য সন্দেহ হচ্ছে স্যার। টিকিট থাকা মানে সে সেটা কিনেছিল, এটা সত্যি। কিন্তু সিনেমাটা পুরোটা দেখেছিল কিনা, বা ওই সময় হলের ভেতরে ওই ছিল কিনা, সেটা তো নিশ্চিত নয়। এটা বাড়াবাড়ি হচ্ছে নাগ। আমাদের খুনের অস্ত্র বা আরো ভালো কোনো প্রমাণ খোঁজা উচিত। একটা ছেঁড়া টিকিট দিয়ে কি হবে? আমাদের কাছে তো আরো গুরুতর সন্দেহভাজন আছে। মোহন যার যার কাছে টাকা পয়সা ধার দেনা করেছিল তারা। আমি জানি স্যার, ওদের কাছেও যাব, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ছোট ডিটেলসগুলো অনেক সময় অনেক কাজে দেয়। আরে ঠিক আছে, যা ভালো বুঝো করো,
কিন্তু আসল কাজ থেকে যেন নজর না সরে। না স্যার, সরবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। সুব্রত নাগ আবার প্রশান্তর কাছে ফিরে এলেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা, তো খুনটা যখন হয় মানে বেলা 2:30 থেকে 4টের মধ্যে, তখন তুমি সিনেমা দেখছিলে? হ্যাঁ স্যার। মোহনের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? প্রশান্তর চোখ এবার সামান্য জ্বলে উঠল। খুব খারাপ স্যার, খুব খারাপ। ও একটা জানোয়ার, আমার বোনের জীবনটা নরক করে দিয়েছিল। যশোদার গয়না কেড়ে নিত, জোর করে টাকা চাইতো। কারোর উপর সন্দেহ হয় তোমার? আচ্ছা, কে খুন করতে পারে? তা আমি জানি না স্যার। সারা বড় বাজারও শত্রু ছিল, খোঁজ নিয়ে দেখুন না। ও যে কি চিজ আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যে পুলিশের ডগ স্কোয়াড এসে পৌঁছেছে দয়াল মিত্র লেনে। সঙ্গে এসেছে ফরেনসিক টিম। কুকুরটিকে বাড়ির ভেতরে নিয়ে এলো পুলিশ। একতলা থেকে দোতলা পর্যন্ত ঘোরানো হলো। মোহন যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে লেগে থাকা রক্ত, মোহনের শরীরের ঘ্রাণ সবই শুকলো কুকুরটা। তারপর একবার ডেকে উঠে দৌড় দিল বাইরের রাস্তায়। পুলিশও ছুটল পিছু পিছু। যদিও কিছু দূর যাওয়ার পর থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা। একটা নির্দিষ্ট জায়গার পর আর এগোতে পারল না। শহরের হাজারো গন্ধের ভিড়ে সে খেই হারিয়ে ফেলেছে। ফরেনসিক টিম ইতিমধ্যেই মোহনের মৃতদেহ প্যাক করে ফেলেছে। সব ফর্মালিটিস মিটিয়ে বেরিয়ে পড়ল পুলিশ। সব শেষে বেরোলেন সুব্রত নাগ। বেরোনোর আগে তিনি বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আপাতত আপনারা কেউ কলকাতার বাইরে যাবেন না। আর একান্তই যদি জরুরি কাজ পড়ে যায়, তাহলে যাওয়ার আগে জোড়াসাঁকো থানায় গিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কাজ, কবে ফিরবেন, এই সমস্ত কিছু জানিয়ে আসবেন। স্যার, আমরা খুন করিনি, বিশ্বাস করুন। আমাদের কেন এভাবে নজরবন্দি করে রাখছেন? কেউ আপনাদের নজরবন্দি করে রাখছে না। দেখুন, খুনটা হয়েছে এই বাড়িতেই। একটা দায় তো আপনাদের উপর বর্তায়, কে তাই এটা বলা। আপনি হয়তো খুন করেননি, হতে পারে আপনার ছেলে করেছে, বা আপনার মেয়ে, বা আপনারা সবাই। ঘাবড়াবেন না, এটা জাস্ট একটা প্রোটোকল। চলি। দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সেদিন সন্ধ্যায় মোহনের বাড়িতে গেলেন সুব্রত নাগ। ওর বাড়ি বড়বাজারের পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে, ঘিঞ্জি গলির ভেতরে পুরনো আমলের দোতলা বাড়ি। চারিদিকে লটারির টিকিট আর কাগজপত্রের ছড়াছড়ি। মোহনের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে থাকত মোহন আর তার 3 দাদা এবং তাদের পরিবার। ইতিমধ্যে সবাই জেনে গেছে মোহন খুন হয়েছে। যদিও শোকের চেয়েও সেখানে এক অদ্ভুত বিরক্তি আর ক্লান্তির ছাপ স্পষ্ট সবার চেহারায়। সুব্রত নাগকে মোহনের বড় ভাই মহেন্দ্র বৈঠকখানায় বসালেন। একটু চা বলি? হ্যাঁ, বলতে পারেন। বেশ বেশ, আপনি একটু বসুন তাহলে। আচ্ছা, নো চিনি, সামান্য আদা কুচি। বেশ বেশ বেশ, আমি বলে আসি। হ্যাঁ, বাড়ির বাকিদেরও ডাকুন। বেশ বেশ বেশ, ডাকছি। খানিক বাদে চা নিয়ে ঘরে ঢুকলেন মহেন্দ্রর স্ত্রী। মহেন্দ্র একে একে সবার সঙ্গে সুব্রতর পরিচয় করিয়ে দিলেন। চায়ে চুমুক দিয়ে সুব্রত নাগ জিজ্ঞাসাবাদ শুরু করলেন। তা মোহনকে শেষ কবে আপনারা বাড়িতে দেখেছেন? কাল রাতে। মোহনের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল ললিতা দেবী? মহেন্দ্রর স্ত্রী ললিতা একটা দীর্ঘশ্বাস ফেললেন, গলা ঝেড়ে বললেন, কেমন আর থাকবে স্যার, ও আমার নিজের দেওর। এসব কথা বলতেও লজ্জা লাগে। কোনো কাজ করতো না। আমাদের লটারির বিজনেস, ওকেও দাদারা যত বলতো
একটু দোকানে বস। কিন্তু ও কিছুতেই বসতো না। ও শুধু লটারির দোকানে শেয়ারের টাকা চাই। সে তো বুঝলাম। আপনার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? আপনি যেটা বললেন সেটা তো ব্যবসায়িক সম্পর্ক। আমি জানতে চাইছি আপনাদের ব্যক্তিগত সম্পর্ক। কোনো সম্পর্কই ছিল না স্যার। বাড়িতে কারুর সঙ্গেই ওর ভালো সম্পর্ক ছিল না। মহেন্দ্রবাবু, শেয়ারের টাকা কি আপনারা নিয়মিত ওকে দিতেন? মেজ ভাই রাজেন্দ্র পাশ থেকে বলে উঠলেন, দিতে হতো স্যার। টাকা না দিলে দোকানে এসে গালিগালাজ করতো। ক্রেতাদের সামনে আমাদের ইজ্জত থাকতো না। শুধু আমাদের নয়, এলাকার লোকের থেকেও টাকা ছিনিয়ে নিত। আচ্ছা, ওর কোনো শত্রু ছিল? ওর শত্রু তো হাজারটা স্যার। যত সব বাজে জায়গায় ঘুরে বেড়াতো। সোনাগাছিতেও যেত। ওখানকার ছেলেদের সাথে তো ওর প্রায়ই ঝামেলা হতো। এই তো রিসেন্টলি পোস্তার এক শার্টটার মালিক রাম অবতার, তাকেও নাকি মেরেছে। ওর দোকান থেকে টাকা নিয়ে পালিয়েছে। এসব করে বেড়াতো স্যার। এই বড় বাজারের যত অলিগলি আছে, সব অলিগলিতেই খুঁজলে ওর একটা করে শত্রু পাওয়া যাবে। সুব্রত নাগ আবার মহেন্দ্রর দিকে ফিরলেন, জিজ্ঞেস করলেন, মোহন বাড়িতে কি খুব অশান্তি করত? সব সময়। ওর বউ যশোদা খুব ভালো মেয়ে, কিন্তু মোহন ওকে শান্তিই দেয়নি। ওর গয়নাগুলো পর্যন্ত জোর করে নিয়ে যেত, বন্ধক রেখে টাকা পয়সা নিত। মেয়েটা প্রায় আমাদের কাছে এসে কান্নাকাটি করতো। লজ্জায় মাথা কাটা যেত আমাদের স্যার। শেষে আমার বই ওকে বলল বাপের বাড়ি চলে যেতে। মোহন তাহলে কোনো কাজ করতো না? করতো স্যার, কি সব টিকিট দালালি করতো। ওর কয়েকটা সাগরেদ ছিল, ওর টাকায় খেতেও ফুর্তি করতো। ওদের সঙ্গে মিলে ব্যবসা করতো। লসের ব্যবসা স্যার। সারাদিন মদ খেয়ে পড়ে থাকলে কি আর ব্যবসা হয়? আচ্ছা, তাই টিকিটের দালালি নিয়ে কি কারোর সঙ্গে কোনো গন্ডগোল হয়েছিল? হ্যাঁ স্যার, ওই লাইনেও ওর নাকি অনেক শত্রু। টাকা নিয়ে ও অনেকের টিকিট দেয়নি, লোকে ওকে খুঁজছিল। আচ্ছা। এই মোহনের চারিত্রিক দোষ সম্পর্কে আপনারা কতটা জানতেন? সবটাই জানতাম স্যার। ওর জন্য আমাদের পাড়ায় মুখ দেখানো দায় ছিল। ও শুধু যে খারাপ জায়গায় যেত তা নয়, ও সাধারণ ঘরের মেয়েদেরও উত্ত্যক্ত করতো। তো ভাইয়ের এমন চরিত্র জানার পরেও কেন বিয়ে দিলেন? প্রশ্নটা শুনে মহেন্দ্র বাদে বাড়ির বাকি সবার মুখে অন্ধকার নেমে এলো। মহেন্দ্র জানতেন এমন একটা প্রশ্ন যে কোনো সময় আসতে পারে। বেশ সহজ কণ্ঠেই তিনি বললেন, আমাদেরই দোষ স্যার। আমরা ভেবেছিলাম বিয়ের পর হয়তো ওর চরিত্র শুধরে যাবে। ভুল ভেবেছিলাম। তো আজ দুপুরবেলা আপনারা কোথায় ছিলেন? আমি দোকানে ছিলাম, রাজেন্দ্র আর সুভাষ বাড়িতেই ছিল। সুব্রত নাগ শেষ প্রশ্ন করলেন। আমার শেষ প্রশ্ন, যশোদার ভাই প্রশান্তর সাথে মোহনের সম্পর্ক কেমন ছিল? মহেন্দ্র একটু ভাবলেন, বললেন, প্রশান্ত খুব শান্ত ছেলে। মোহন ওকে মাঝে মাঝে ধমক ধামক দিত। প্রশান্ত কিন্তু কোনো প্রতিবাদ করতো না। তবে মোহনের উপর ওর যে চাপা একটা রাগ ছিল সেটা আমরা সবাই বুঝতে পারতাম। সুব্রত নাগ উঠে দাঁড়ালেন। বেশ, ঠিক আছে, আমার জিজ্ঞাসাবাদ শেষ। মোহনের ঘরটা আমি একটু দেখতে চাই। ঘরের আলমারি থেকে তিনি বেশ কিছু ঋণ বন্ধকের কাগজপত্র খুঁজে পেলেন, আর পেলেন অসংখ্য খালি মদের বোতল। মোহনের দাদাদের কাছ থেকে বেশ কয়েকটা নাম পেয়েছিলেন সুব্রত, যাদের সঙ্গে মোহনের ঝামেলা ছিল। থানায় ফিরে একের পর এক সন্দেহভাজনদের নাম লিখলেন তিনি। এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রথম যাকে জিজ্ঞাসাবাদ করলেন সুব্রত, তার নাম প্রবীণ আগা। প্রবীণ হাওড়ার গুলমোহর হোটেলের মালিক। ওই হোটেলেই একটা ঘর ভাড়া নিয়েছিল মোহন। সেখানে প্রায়ই মেয়ে নিয়ে যেত। প্রবীণের কাছ থেকে মোহন প্রচুর টাকা সুদে ধার নিয়েছিল। সুব্রত নাগ প্রবীণকে লালবাজারে ডেকে পাঠালেন। প্রবীণের বয়স বছর 40, বেটেখাটো চেহারা, চোখে একরকম চাপা ভয়, সঙ্গে ব্যবসায়ী সুলভ আত্মবিশ্বাস। সুব্রত নাগ একটা ফাইল উল্টাতে উল্টাতে প্রবীণের দিকে তাকালেন। তা প্রবীণ বাবু, আপনার সঙ্গে মোহনের পরিচয় কিভাবে হলো? প্রবীণ সামান্য ইতস্তত করে বললেন,
ওর মতো খারাপ লোকের সঙ্গে পরিচয় না হলেই ভালো হতো স্যার। ও প্রায় আমার হোটেলে আসতো। ওরা একদিন হঠাৎ এসে বলল কি ওর খুব টাকার দরকার। আমার তো সুদের ব্যবসা আছে, তাই ওকে কিছু টাকা দিয়েছিলাম। এই মোহনের স্বভাব চরিত্র কেমন ছিল? প্রবীণ এবার মুখ খুললেন। এতক্ষণ তিনি মন খুলে কথা বলার সুযোগ খুঁজছিলেন। এবার বললেন, ওর মতো থার্ড ক্লাস লোক আমি দেখিনি স্যার। ধার শোধ করার নাম নেই, উল্টা আমাকেই চোখ রাঙাতো জানেন। ও আমাকে কি বলতো জানেন? বলতো কি গুলমোহর হোটেলের একতলার ঘরটাও দখল করে নেবে, আমার যা করার আমি যেন করি। ওর জন্য আমার ব্যবসার খুব ক্ষতি হচ্ছিল স্যার। টাকাও তো শেষমেশ ডুবে গেল না আমার। আমাকে মোহনের পরিবার বলল আপনি নাকি ওকে টাকার জন্য হুমকি দিয়েছিলেন। প্রবীণের মুখটা এবার কাচুমাচু হয়ে গেল। আমতা আমতা করে তিনি বললেন, দিয়েছিলাম স্যার, বলেও ছিলাম কি লাশ ফেলে দেব, বাট ওটা তো রাগের মাথায় বলা। টাকা উদ্ধারের জন্য ওসব বলতে হয় স্যার। জানেন তো, এই সুদের ব্যবসা করতে গেলে ওইসব কথা একটু না বললে চলে না আমাদের। তা কাল দুপুরে আপনি কোথায় ছিলেন? প্রবীণ আগা আবার আগের মতো আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। বললেন, আমি তখন হোটেলেই ছিলাম স্যার। আমার 2 জন কর্মী আছে, ওরা আমাকে দেখেছে। এই দুপুরে খাওয়ার পর আমি হোটেলের অফিসে বসে হিসাব দেখছিলাম। একটা বড় লেনদেন হচ্ছিল, তাই আমি কোথাও নড়তে পারিনি। সুব্রত নাগ কিছুক্ষণ চুপ করে প্রবীণের দিকে তাকিয়ে রইলেন। টাকার জন্য খুনের হুমকি দেওয়া এক জিনিস, আর ঠান্ডা মাথায় ঘরের ভিতরে ঢুকে খুন করা আরেক জিনিস। সুব্রত নাগ টেবিলে এক টোকা দিয়ে বললেন, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। প্রবীণ আগা উঠে দাঁড়ালেন। সুব্রত নাগ বুঝলেন প্রবীণকে দিয়ে এই কাজ সম্ভব নয়। প্রবীণের অ্যালিবাই খুব শক্ত। সে টাকার জন্য হয়তো চেঁচামেচি করতে পারে, কিন্তু খুন করার মতো ধূর্ততা তার মধ্যে নেই। তাহলে কে খুন করল? এরপর দ্বিতীয় সন্দেহভাজনকে ডেকে পাঠালেন সুব্রত। মোহনের একটা বড় নেশা ছিল, জুয়ার নেশা। সে সাট্টার বোর্ডে জুয়া খেলত। পোস্তা এলাকায় রাম আফতার যোশীর সাট্টার ঠেক চলত। মোহন কয়েকবার সেখান থেকে টাকা ছিনতাই করেও পালিয়েছিল। রাম আফতারের এক শাগরেদ ছিল বৃন্দা লোহার, বলিষ্ঠ গাঁট্টা গোট্টা চেহারা। সেও মোহনকে খুনের হুমকি দিয়ে রেখেছিল। একবার বৃন্দা তাকে মারধরও করেছিল। সুব্রত বৃন্দা আর রাম আফতার দুজনকেই ডেকে পাঠালেন। সুব্রতর ঘরে একজন কনস্টেবল তাদের নিয়ে এলো। রাম আফতার যোশী, রোগাটে শরীর, পরনে ধুতি পাঞ্জাবি, চোখে সোনার চশমা, আর তার পাশে বৃন্দা লোহার, বিশাল দেহি, ঘাড়ের কাছে ছোট করে ছাটা চুল, দৃষ্টি তীক্ষ্ণ। রাম আফতার চেয়ারে বসেই কাশতে শুরু করলেন। সুব্রত নাগ তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, জল লাগবে আপনার? শরীরটা ভালো নেই স্যার, জানেন তো ব্যবসা করতে গেলে রাত জাগতে হয়। তা আপনারা দুজনেই মোহনকে চিনতেন, তাই তো? চেনা নয় স্যার, ও ছিল আমার ঠেকের কলঙ্ক। শালা শুধু আমাদের টাকা মারেনি, আমাদের ব্যবসার ইজ্জতও নষ্ট করে দিচ্ছিল। কি করতো মোহন? রাম আফতার এবার চোখ থেকে চশমাটা নামিয়ে টেবিলের উপর রাখলেন। তিনি ধীরে ধীরে বললেন, স্যার আমি পোস্তা এলাকায় সাঁটটা ঠিক চালাই, অনেকেই আসে, মোহনও আসতো। বাহ, প্রথম সব ঠিক ছিল, কিন্তু পরে দেখলাম ওর শালা একটা অভ্যেসে পরিণত হয়েছে। কি জানেন, শালা তো জুয়ে জিততো না, শুধু চুরি করতো। একবার খেলার শেষে একটা সুযোগ দেখে আমাদের বোর্ডের উপরে যা ক্যাশ থাকে সেখান থেকে 20,000 টাকা নিয়ে দৌড়ে চলে গেছিল। চুরি? না, চোর নয় স্যার, চোর নয়, পেশাদার ছিনতাইবাজ। আমাদের থেকে সে গুন্ডামি করতো। কেউ প্রতিবাদ করলে বলতো, জানিস আমি কে? তোরা আমাকে চিনিস না।
পুলিশ ডেকে তোদের ব্যবসা আমি লাঠে তুলে দিতে পারি। আমি ব্যবসার খাতিরে অনেক কিছু সহ্য করেছি স্যার, অনেক কিছু, এইসব থ্রেট দিত, কিন্তু শালা বারবার চুরি চুরি, সেটা সেটা তো সহ্য হয় না স্যার। হ্যাঁ, সুব্রত এবার বৃন্দার দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, মোহনকে তো মেরে ফেলার হুমকি দিয়েছিলে শুনলাম, কেন এত রাগ কেন? শুধু মালিকের টাকা নিয়ে যাচ্ছে সেই জন্য? রাগ? শুধু রাগ নয় স্যার, ও যখন প্রথমবার টাকা চুরি করলো মালিক আমাকে বলেছিল টাকাটা উদ্ধার করতে। আমি গিয়ে ওকে ধরেছিলাম। ও কি করলো জানেন? মেরে আমারই মাথা ফাটিয়ে দিল। তুমিও কি ওকে মেরেছিলে? মারতে তো চেয়েছিলাম স্যার, পারিনি। আমার মাথায় ইট দিয়ে মেরেছিল স্যার, ইট দিয়ে। উল্টে মারার শক্তি ছিল না, কিন্তু বলে দিয়েছিলাম যদি আর একবার আমাদের ঠেকে বা ব্যবসার আশেপাশে দেখি তবে তাকে আমি পুঁততে ফেলবো। আমি মারলে রাস্তায় মারতাম স্যার, আমি গুন্ডা হতে পারি, চোর নই। ঘরের ভেতরে গিয়ে মারার ইচ্ছা আমার নেই। সুব্রত নাগ পুরোটাই নোট করলেন। বৃন্দার কথায় দৃঢ়তা আছে, একটা দেশি গুন্ডার ঔদ্ধত্য রয়েছে, কিন্তু খুনের মতো ঠান্ডা মাথার চতুরতা সেখানে অনুপস্থিত। তো তোমরা ওর কাছে টাকা ফেরত চাওনি? মানে এই হুমকি ধামকি ছাড়া? বারবার দিয়েছিলাম স্যার, বারবার দিয়েছিলাম, কোনো লাভ হয়নি। উল্টে উল্টে সে একদিন আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর সামনে আমাকে অপমান করে আরও টাকা চাইলো। ও আমাদের জীবন নরক করে দিয়েছিল স্যার। আমরা পুলিশকে খবর দিতে ভয় পেতাম, কারণ আমাদের ব্যবসাটাও তো। কাল দুপুরবেলা কোথায় ছিলে? 2:30 থেকে 4টের মধ্যে? রাম আফতার এবং বৃন্দা দুজনেই একে অপরের দিকে তাকালো। রাম আফতার উত্তর দিলেন, আমরা দুজনেই ঠেকেছিলাম স্যার। ওই সময় ঠেকে বেশি ভিড় হয়, হ্যাঁ অনেক অনেক ভিড় হয়। 10-12 জন লোক ছাড়টা খেলছিল, কেউ কেউ নতুন করে টাকা লাগাতে এসেছিল। বৃন্দা সবাইকে সামলাচ্ছিল, আর আমি ভেতরে বসে হিসেব দেখছিলাম। আচ্ছা, সেই সময় তোমাদের কেউ দেখেছে এমন প্রমাণ দিতে পারবে? প্রমাণ? স্যার সেই সময় থেকে যারা ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করুন। এই বৃন্দা, এই ও তো সকলের সামনে দাঁড়িয়েছিল, হ্যাঁ তাকে সবাই দেখেছে। আর আমি তো ঠেকে বসে হিসেব করছিলাম। আপনি যদি ওদের জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন। স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার। সুব্রত নাগ কিছুক্ষণ চুপ করে রাম আফতার আর বৃন্দার দিকে তাকিয়ে রইলেন। প্রবীণ আগার মতোই এদের আলিবাইও বেশ শক্তিশালী মনে হলো। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। রাম আফতার এবং বৃন্দা দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলেন। সুব্রত নাগ একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধরালেন। এই কেসের আপাত দৃষ্টিতে সহজ সমস্ত সন্দেহের জায়গাগুলো একে একে বন্ধ হয়ে আসছে। আর কোনো রাস্তা না পেয়ে শেষ অবলম্বনটা আঁকড়ে ধরলেন সুব্রত। বিষয়টা নিয়ে অন্য কেউ তেমন একটা মাথা না ঘামালেও প্রথম থেকেই প্রশান্তকে সন্দেহ হচ্ছিল সুব্রতর। নয়তো কেউ এইভাবে সিনেমার টিকিট বের করে দেয়? বেশিরভাগ মানুষ তো টিকিট ফেলে দেয়। প্রশান্ত যেন তৈরি হয়েছিল কখন পুলিশ জানতে চাইবে ও কোথায় ছিল। অলস পায়ে গ্রেস সিনেমা হলের দিকে পা বাড়ালেন সুব্রত। সেদিন ম্যাটিনি শোয়ে ওই সিনেমাটাই দেখলেন যেটা প্রশান্ত দেখেছিল। সিনেমাটা বেশ পুরনো, ফলে লোকজন একরকম নেই বললেই চলে। সিনেমা শেষ করে সেদিন সন্ধেবেলায় 2 জন কনস্টেবল নিয়ে ঠাকুর বাড়িতে হাজির হলেন সুব্রত। তার কাছে কোনো পোক্ত প্রমাণ নেই, কোনোদিন হয়তো প্রমাণ জোগাড়ও করতে পারবেন না। এখন একটাই উপায়, সম্ভাব্য আসামিকে ম্যারাথন জেরা করে সত্যটা বের করে আনা। সেটাই করতে চলেছেন সুব্রত। সুব্রতকে ঢুকতে দেখে প্রশান্তই প্রথম এগিয়ে এসেছিল। হাসি হাসি মুখে সে বলল, আরে স্যার, আপনি আসুন আসুন আসুন। বাড়ির বাকিরা কই? সন্ধ্যা পুজো দিচ্ছে, একটু বসুন, আপনিও প্রসাদ খেয়ে যাবেন। হ্যাঁ, সে বসছি। তোমাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ বেশ, তো প্রসাদ খেয়ে বেরোবো, কেমন? বেশ, ঠিক আছে। লালবাজারের অন্ধকূপের মতো গুদাম ঘরটার বাতাস ভারী করে তুলেছে সিগারেটের কড়া ধোঁয়া। নিঃশ্বাস নিতে গেলে নাক জ্বলছে।
ঘরের এক কোণের পুরনো নোংরা বেসিনে থুতু রক্তের চোয়ানো দাগ শুকিয়ে লেগে আছে। ট্যাপটা ঠিকমতো বন্ধ হয় না, মাঝে মধ্যেই ফোঁটা ফোঁটা জল পড়ছে। ঘরের মধ্যে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটা চেয়ার টেবিল। ওর মধ্যেই একটা চেয়ারে বসে আছেন সুব্রত নাগ। সামনের ছোট্ট টেবিলে একটা জলের বোতল, সিগারেটের প্যাকেট, লাইটার আর এক কাপ ধোঁয়া ওঠা চা। চায় চুমুক দিয়ে ঘোলা চোখে তাকালেন সুব্রত নাগ। টেবিলের ওপাশে একটা হাতল ভাঙা চেয়ারে জড়সড় বসে আছে প্রশান্ত। উস্কো খুস্কো চেহারা, চোখজোড়া ভাটার মতো লাল। সুব্রত জিজ্ঞেস করলেন, কিরে, চা খাবি? হ্যাঁ? নিঃশব্দে ডাইনে বায়ে ঘাড় নাড়ল প্রশান্ত। সুব্রত নিরুত্তাপ। অত্যন্ত ধীর লয়ে একটা সিগারেট ধরালেন। দেশলাই জ্বালানোর সেই ছোট্ট শব্দটা ঘরের নিস্তব্ধতায় যেন কামানের গোলার মতো শোনালো। 12 ঘন্টা পেরিয়ে গেছে। প্রশান্ত গত 12 ঘন্টায় এক ফোঁটাও জল পায়নি। তার ঠোঁট ফেটে রক্ত বেরোনোর উপক্রম। সিগারেট টানতে টানতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সুব্রত নাগ। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রশান্তর দিকে। তেষ্টা পেয়েছে? প্রশান্ত মাথা নাড়ল, খুব ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ স্যার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু একটু জল দিন প্লিজ। সুব্রতবাবু ড্রয়ার থেকে একটা কাঁচের গ্লাস বার করলেন। বোতল থেকে জল ঢাললেন গ্লাসে। তারপর জল ভর্তি গ্লাসটা নিয়ে এগিয়ে গেলেন বেসিনের দিকে। এই ঘটনা গত 12 ঘন্টায় বেশ কয়েকবার ঘটেছে। কখনো তিনি নিজে জলটা খেয়ে নিয়েছেন, কখনো ফেলে দিয়েছেন। জ্বলন্ত সিগারেট প্রশান্তর দিকে এগিয়ে দিতে গিয়েও ছুঁড়ে ফেলেছেন মেঝেতে। জুলুজুলু চোখে সব দেখেছে প্রশান্ত। সুব্রত নাগ জিজ্ঞেস করলেন, মোহন কেমন লোক ছিল রে? শুকনো ফ্যাঁসে কণ্ঠে প্রশান্ত বলল, খুব খারাপ স্যার, খুব খুব খারাপ। কেন? কি করতো? ওর কীর্তিকলাপ তো সবই জানেন আপনি। আমাদের বাড়িতে এসে খুব অশান্তি করতো। আর শুধু অশান্তি নয় স্যার, ও আমাদের জীবনটা একেবারে নরক করে দিয়েছিল। যশোদার গয়না কেড়ে নিত, জোর করে টাকা চাইতো, আমার বোনের জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছিল। ওই জন্যই খুন করেছিস ওকে? ধক করে জ্বলে উঠল প্রশান্তর চোখ। বলল, আমি 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 খুব করিনি স্যার। 12 ঘন্টা পেরিয়ে গেছে। লালবাজার সংলগ্ন এই গুদাম ঘরে আরো অনেক আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন সুব্রত, কিন্তু প্রশান্তর মতো এমন জেদি একগুঁয়ে মানুষ উনি খুব কম দেখেছেন। কোনো আসামি এতক্ষণ ধরে নিজের দোষ অস্বীকার করে থাকতে পারে না। এই পুরো সময়টায় প্রশান্তর পেটে কোনো দানা পানি পড়েনি, এক ঢোক জল পর্যন্ত পায়নি প্রশান্ত। ওর সিগারেটের নেশার ব্যাপারেও জানতেন সুব্রত। তিনি ইচ্ছে করেই ওর চোখের সামনে একটার পর একটা সিগারেট ধরিয়েছেন। তবু একটা কথাও স্বীকার করেনি প্রশান্ত। তিক্ত স্বরে প্রশান্ত বলল, মোহন ছিল একটা জানোয়ার স্যার। সোনাগাছি তোর বাঁধা মেয়ে ছেলে ছিল। নীলমণি মিত্র স্ট্রিটে পড়ে থাকতো, বাড়ির কোনো দায়িত্ব নিত না। আপনি তো গেছিলেন ওদের বাড়ি, ওর দাদারা কি বললো? হ্যাঁ, আপনি সবই তো বুঝে গেছেন এই কদিনে। একটা ক্রিমিনাল খুন হয়েছে স্যার, ক্রিমিনাল। কি দরকার তদন্ত করে? যে খুনটা করেছে সে তো আপনাদেরই উপকার করেছে। সুব্রত নাগ টেবিলের ওপর ঝুঁকে এলেন, জিজ্ঞেস করলেন, এত কিছু জানার পরও বোনের বিয়ে কেন দিলি? কি করবো স্যার,
বিয়ের সময় তো আর এসব জানতাম না। তো খুনের দিন তো তুই সিনেমা দেখতে গেছিলি। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলেছিলাম তো গ্রেস সিনেমা হলে। ওটা শো ছিল যেন ম্যাটিনি শো, দুপুর 2টো থেকে। সিনেমাটার নাম কি ছিল? তারা, মিঠুন আর রঞ্জিতার ছবি। সুব্রত নাগ পকেট থেকে 2টো ভাঁজ করা টিকিট বের করলেন, বললেন, এটাই তো সেই টিকিট। হ্যাঁ, এই দেখ দেখ। হ্যাঁ স্যার। সিনেমাটা পুরোটা দেখেছিলি? উত্তর দিতে গিয়ে প্রশান্ত একবার ঢোক গিলল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। না না স্যার, মাঝপথে উঠে এসেছিলাম। সুব্রত নাগ মৃদু হাসলেন। তার মন বলছে এই পথেই তিনি কাজ উদ্ধার করতে পারবেন। কেন মাঝপথে কেন? পুরনো ছবি তো, তাই ভালো লাগছিল না। কে গেছিল যেন তোর সঙ্গে সিনেমা দেখতে? আমার বন্ধু অলোক। ওই সিনেমায় একটা গান আছে ইন্টারভেলের আগে। গানটা কি তোর মনে আছে তো? না 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 স্যার, আমি ভুলে গেছি। সে কি? হ্যাঁ, এই তো সেদিন সিনেমাটা দেখলি, এর মধ্যেই ভুলে গেছিস? হ্যাঁ স্যার, একদম মনে নেই। আচ্ছা, তোর প্রেমিকাকে কি মোহন চিনত? ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। প্রশান্তর হাত কাঁপতে শুরু করল। প্রশান্তর প্রেমিকা আছে সেটা গত পরশুও জানতেন না সুব্রত। নেহাত কাল সিনেমাটা দেখতে গেছিলেন। হলে যাওয়ার সময় কলেজ স্কোয়ার চত্বরে প্রশান্তর সঙ্গে একটা মেয়েকে দেখতে পেয়েছিলেন সুব্রত। তবে মেয়েটা ওর প্রেমিকা কিনা তা তখন বুঝতে পারেননি সুব্রত। এখন প্রশান্তর রিয়াকশন দেখে উনি নিশ্চিত হলেন। সুব্রত আবার জিজ্ঞেস করলেন, মোহন কি মেয়েটিকে বিরক্ত করত? হঠাৎ প্রশান্তর প্রকৃত রূপ বেরিয়ে পড়ল সামনে। সে বলল, বিরক্ত নয় স্যার, ও শিউলির জীবন শেষ করে দিতে চেয়েছিল। ওই হারামজাদা জেনে গিয়েছিল আমার আর ওর সম্পর্কের কথা। ও শিউলিকে রাস্তায় আটকে ব্ল্যাকমেল করতো, বলতো আমি প্রশান্তর দাদা, আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমাদের বাড়িতে সবাইকে এই সম্পর্কের কথা বলে দেবো। কি কথা? ওর ওকে জঘন্য প্রস্তাব দিত স্যার। প্রশান্ত ফুঁপিয়ে কেঁদে উঠল এবার। আর নিজেকে আটকে রাখতে পারল না সে। ওকে হাওড়ায় ওর ডেকে নিয়ে যেতে চেয়েছিল 1 রাতের জন্য। ও বলেছিল ওর কথা না শুনলে ও আমাদের বাড়িতে সব বলে যাবে। মেয়েটা খুব গরিব স্যার, ও ভয় পেয়ে গিয়েছিল। মোহনকে তুই জিজ্ঞেস করিস নি এসব? মোহনকে বলে কোনো লাভ ছিল না। ও একটা পিশাচ। ওকে বলতে গেলে হয়তো আমাকে মেরে হাত মারা করে দিত, তারপর শিউলিকে জোর করে নিয়ে যেত হাওড়াতে। বেশ, তুই কি করলি তারপর? আমি একদিন লুকিয়ে দেখলাম আসলে লোকটা কে। শিউলি আমাকে যে বর্ণনা দিয়েছিল, বাবরি চুল, হাট্টা চেহারা, তাতে আমার মনে হয়েছিল ও শালা মোহন ছাড়া আর কেউ নয়। কিন্তু তাও আমি শিওর হওয়ার জন্য একদিন শিউলির সঙ্গে গেছিলাম। মোহন মাঝে মধ্যে শিউলিকে জোর করতো দেখা করার জন্য, আমি আড়াল থেকে ওকে দেখছিলাম। তারপর তাহলে তুই খুনের পরিকল্পনা করলি? হ্যাঁ, এক গ্লাস জল দিন স্যার। বলছি হ্যাঁ, আমি ওই শুয়োরের বাচ্চাকে মেরেছি, বেশ করেছি। আবার কোনোদিন এমন পরিস্থিতিতে পড়লে না আমি আবার একই কাজ করব। গ্লাসে জল ঢেলে প্রশান্তর দিকে এগিয়ে দিলেন সুব্রত নাগ। এক নিঃশ্বাসে জলের গ্লাসটা শেষ করে প্রশান্ত বলল, আমি খুন করেছি স্যার। আমি একা, আর কেউ কিচ্ছু জানে না। কিভাবে খুন করলি? প্রশান্ত চোখ বুঝলে এখনো সেদিনের দৃশ্যটা দেখতে পাচ্ছিল। মৃদু হেসে সে বলল, সেদিন মোহন এসেছিল আমাদের বাড়িতে।
ভাত খেয়ে একতলার বারান্দায় রোদ পোহাচ্ছিল। বাড়ির সবাই তখন দোতলায়। আমি বাইরে থেকে এসে দেখি ও বসে আছে একা একা। ব্যাস, তখনই সব ভেবে নিলাম। অনেকদিন ধরেই ওকে আমি খুন করতে চাইছিলাম। সুযোগটা এভাবে আসবে আমি ভাবতে পারিনি। আমি জানতাম এই একটা সুযোগই আমাকে কাজে লাগাতে হবে। দ্বিতীয় আর কোনো সুযোগ আমি পাবো না। আমি নিঃশব্দে উপরে আমার ঘরে গেলাম। একটা প্লাস্টিকের রেনকোট কিনে এনে রেখেছিলাম অনেক আগে থেকেই। ওটাই পরে নিচে নেমে এলাম। মোহন তখন কি করছিল? ও হাত ঘুমে পড়েছিল, একটা কাঠের চেয়ারে বসে ঝিমোচ্ছিল। আমি পিছন থেকে গিয়ে ওর চুলটা মুঠি করে ধরলাম। তারপর কুমড়ো কাটার সেই কায়দায় ওর গলায় খোঁটটা চালিয়ে দিলাম। এক টানে চিৎকার করার সুযোগটুকু ওকে দিইনি আমি স্যার। নলিটা আড়াআড়ি ভাবে কেটে ফেলেছিলাম। শুধু ঘর ঘর করে শব্দ করছিল একটু শোয়ের বাচ্চাটা। আমি নিশ্চিত হওয়ার জন্য আরো একটা প্যাঁচ কানের নিচে মেরে দিলাম। ব্যাস ও নিস্তেজ হয়ে এলিয়ে পড়লো চেয়ারে। তারপর আমি সঙ্গে সঙ্গে জ্যাকেটটা আর খুঁটটা একটা প্যাকেটে ভরে ফেললাম। জিনিসগুলো কোথায় ফেললি? হাইড্রেনে স্যার, হাইড্রেনে। আর খুঁটটাকে আমি নর্দমায় ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, সুব্রত নাগ আরেক গ্লাস জল প্রশান্তর দিকে এগিয়ে দিলেন। তারপর আমরা যখন এলাম তখন তুই বাড়ি ফিরলি, তাই তো? প্রশান্ত জল খেয়ে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ। অলোককে বলেছিলাম শিউলির সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি। ও যেন একটু ম্যানেজ দিয়ে দেয় বাড়িতে, ব্যাস। আচ্ছা, এই অস্ত্র তুই কোথায় পেলি? ওই চিতপুরের একটা দোকান থেকে খুর কিনেছিলাম স্যার। একদম নতুন একটা খুর। খুর চালানো শিখলি কেমন করে? আমি ঘরে দরজা বন্ধ করে কুমড়ো দিয়ে প্র্যাকটিস করতাম স্যার। টানা 1 সপ্তাহ একটা আস্ত কুমড়োকে মোহনের গলা মনে করে না এক কবে কাটার প্র্যাকটিস করতাম। সুব্রত নাগ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অনুশোচনা হচ্ছে না তোর? প্রশান্ত সুব্রত নাগের চোখের দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, না স্যার, না, একদম না স্যার, একদম না। আমি এই দুনিয়া থেকে কিছুটা পচা রক্ত বার করে দিয়েছি। এই রক্তটা থাকলে আরো অনেক মানুষের ক্ষতি হতো। আপনি আপনার ডিউটি করুন স্যার, আমার কোনো দুঃখ নেই। প্রশান্তের স্বীকারোক্তির পরেও কেসটা খুব একটা সহজ হলো না। পুলিশ খুনের অস্ত্র অর্থাৎ সেই খুঁটটা আর রেনকোটটা কিছুতেই খুঁজে পেল না। নর্দমা আর হাইড্রেনের কাদা খেতে শেষমেশ হাল ছাড়তে হলো সুব্রত নাগকে। উপযুক্ত প্রমাণের অভাবে, বিশেষ করে খুনের অস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশান্তর বিরুদ্ধে খুনের অভিযোগ তথা মার্ডার চার্জ প্রমাণ করা গেল না। বরং তাকে অনিচ্ছাকৃত খুন অর্থাৎ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের অভিযোগে সাজা দেওয়া হলো। রায় ঘোষণার দিন যশোদা আদালত চত্বরে তার ভাইকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিল। মনোরমা দেবী এবং রাঘব ঠাকুর দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের সন্তান প্রাণে বাঁচল। আইনের চোখে প্রশান্ত অপরাধী হলেও পরিবারের চোখে ছিল সে পরিত্রাতা। তার সাজা হলেও পরিবারের মানুষজন, এমনকি বড়বাজার অঞ্চলের অনেকেই যেন এক গভীর স্বস্তি খুঁজে পেয়েছিল। জেলে যাওয়ার আগে সবার অলক্ষ্যে শিউলি তার হাত ধরে বলেছিল, আমি অপেক্ষা করব প্রশান্ত, তোমার জন্য কথা দিলাম। শিউলির দেওয়া এই ভরসাকেই পাথেয় করে জেলে পা রাখল প্রশান্ত। ভালো ব্যবহার আর সৎ আচরণের জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগেই মুক্তি দেওয়া হলো প্রশান্তকে। শিউলি তার কথা রেখেছিল। যখন প্রশান্ত জেল থেকে বেরোলো, রাস্তায় তার জন্য অপেক্ষা করছিল শিউলি। রাঘব ঠাকুর আর কোনো আপত্তি করেননি।
যাত্রাভিমান ভুলে শিউলিকে সাদরে গ্রহণ করে নিলেন তিনি। প্রশান্তর মুক্তির কয়েক মাস পর এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রশান্ত আর শিউলির বিয়ে হয়ে গেল। দয়াল মিত্র লেনের পুরনো বাড়িতে আবার নেমে এলো দীর্ঘ হাসির রাত্রি, যেখানে এতদিন ছিল অশান্তি আর বিষাদের কালো ছায়া। এক বছর পর এক মেঘলা বিকেলে প্রশান্ত এসে দাঁড়ালো সুব্রত নাগের সামনে। সুব্রত তখন জোড়াসাঁকো থানার ইন্সপেক্টর। প্রশান্তকে দেখে সুব্রত নাগ একটু হাসলেন। প্রশান্তর পাশে শান্তভাবে দাঁড়িয়েছিল শিউলি। সুব্রত নাগ চেয়ারে গিয়ে দিলেন, বললেন, এসো প্রশান্ত, বসো। আমি জানতাম তুমি একদিন আসবে। প্রশান্ত বসল। শিউলিও বসল পাশের একটা চেয়ারে। কেমন আছেন স্যার? এই যেমন থাকা যায়। তা তোমার জীবন কেমন কাটছে? শিউলি, ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। সব আপনার আশীর্বাদ। আমি তো কোনো আশীর্বাদ করিনি প্রশান্ত, হ্যাঁ, বরং ডিউটি পালন করতে গিয়ে তোমাকেই বিপদে ফেলে দিয়েছিলাম। অবশ্য তোমার উপর আমার কোনো রাগ নেই। একজন ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আমার কাছে তুমি অপরাধী ছিলে, তবে মানুষ হিসেবে আমি তোমার যন্ত্রণা বুঝেছিলাম। আমি জানি স্যার, আপনি আপনার কাজ করেছেন। আপনার প্রতিও আমার কোনো অভিযোগ নেই। সুব্রত নাগ সিগারেটে একটা লম্বা টান দিলেন। প্রশান্তর দিকে তাকিয়ে বললেন, তা তোমার দিদি এখন কেমন আছেন? ভালো আছে স্যার, খুব ভালো আছে। দিদি আবার বিয়ে করবে। জানেন, নিজের থেকেই বলছিল ও আবার বিয়ে করবে। জানেন স্যার, আমি বাড়িতে স্পষ্ট করে বলে দিয়েছি, দিদির পাত্র দিদি নিজে খুঁজবে, বাবা যেন আর নাক না গলায়। সুব্রত হেসে ফেললেন প্রশান্তর কথা শুনে। দেখো, আবার আবার যেন খুন টুন করে ফেলো না ভাই। হ্যাঁ, অন্যায় দেখলে পুলিশে খবর দিও। পুলিশ ডিপার্টমেন্ট বানানোই হয়েছে এই জন্য। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আর 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 কোনোদিন আমি নিজের হাতে আইন তুলে নেব না। মনে থাকে জানো। এই শিউলি, তুমি কিন্তু খেয়াল রাখবে, কেমন? দীর্ঘ যুগের পোড় খাওয়া অফিসার সুব্রত নাগ দেখলেন উজ্জ্বল রাঙা হাসি নেমে আসছে শিউলির মুখে। একদম স্যার, খেয়াল রাখবো। হাত ধরাধরি করে ওরা উঠে দাঁড়ালো। আচ্ছা স্যার, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন যদি আপনি একটু কম চাপ দিতেন তাহলে হয়তো সবটা বেরোতো না, কিন্তু কিন্তু আপনি একমাত্র আমার ভেতরের কথা জানতে পেরেছিলেন। আমি আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন না। আর আর কি জানেন তো স্যার, এই যে আপনি আমাকে ঘৃণা করেন না, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। সুব্রত নাগ শুধু মাথা নেড়ে প্রশান্তকে বিদায় জানালেন। প্রশান্ত আর শিউলি দুজনে একসঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। সুব্রত নাগ দরজার দিকে তাকিয়ে রইলেন। খুনের প্রমাণ তিনি খুঁজে পাননি, কিন্তু খুনের কারণ আর খুনির মন তা তিনি সেদিনই বুঝেছিলেন। প্রশান্ত হয়তো আইনের চোখে অপরাধী ছিল, কিন্তু প্রকৃতির চোখে সে ছিল কিছু নিপীড়িত মানুষের শেষ আশ্রয়ে। প্রশান্তর মতো মানুষেরাই সিনেমার হিরো হয়ে ওঠে। সিনেমা শেষে নায়িকার সঙ্গে বিয়ে হয়, সুখের সংসার হয়। বাস্তব জীবনেও যে এর অন্যথা ঘটল তেমনটা নয়। বিয়ে হয়েছে প্রশান্ত আর শিউলির, শুধু মাঝের কয়েকটা বছর প্রশান্তকে কাটাতে হয়েছে কারাগারে। প্রশান্ত যতই বলুক, সুব্রত নাগ নিজেকে হয়তো সারা জীবন একটু হলেও দোষ দেবেন। সমস্ত নিয়ম নীতি আইন কানুনের ঊর্ধ্বে পৌঁছে তিনি তো মানুষ, আর মানুষ সুব্রত নাগ এটুকু বুঝেছিলেন, মোহনলাল হত্যা মামলাটা আনসলভড থেকে গেলেই বোধহয় ভালো হতো। আমাদের আজকের ক্রাইম কথা এ পর্যন্তই। আগামী পর্বে আবার একটা নতুন অপরাধের কাহিনী শোনাবো আপনাদের, যে কাহিনীর সব চরিত্র কাল্পনিক নয়।
মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা